আমাদের একমাত্রিক গতি কমপ্লিট হয়ে গেছে পুরো, ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টারের যে পার্ট ছিল সেখানে দ্বিমাত্রিক গতি ছিল, তো সেটা আজকের আমাদের টপিক হচ্ছে কিনা প্রাসের গতি, ঠিক আছে। চল খাতা বার কর, লেখা শুরু কর। প্রাসের গতি, প্রাসের গতি প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন সেটা আমরা করছি আজকের, ঠিক আছে। চলো প্রাসের গতি, ঠিক আছে, যাকে ইংরেজিতে বলছে কিনা প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন, ঠিক আছে, লিখেছিস। আচ্ছা, প্রজেক্টাইল মোশন কত রকমের হচ্ছে সেটা আগে দেখা দরকার, ঠিক আছে। প্রজেক্টাইল মোশন কি হচ্ছে, দেখ আমি লাস্ট ক্লাস যেটা ছেড়েছিলাম সেটা কি ছিল, যে গতিবেগ এবং গতিবেগের সঙ্গে মানে বেগের সঙ্গে ত্বরণের যে কোণ ছিল, এটা ছিল এদিকে হচ্ছে কি বেগ ছিল, এদিকে ছিল ত্বরণ। ত্বরণের আমরা দুটো উপাংশ করেছিলাম, মনে পড়ে, এ কস থিটা, আচ্ছা এদিকে হচ্ছে কিনা এ সাইন থিটা, ঠিক আছে। এবারে কি বলা হয়েছিল না, এ কস থিটা কি করে না বেগের মান পরিবর্তন করে, আর এ সাইন থিটা কি করে, এ সাইন থিটা হচ্ছে দিক পরিবর্তন ঘটায়, ঠিক। লাস্টে আমরা তিনটে পয়েন্ট লিখেছিলাম, সেই তিনটে পয়েন্ট ছিল কি, যদি যদি হচ্ছে কি ত্বরণ যদি বেগের অভিমুখে হয়, মানে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি, ত্বরণ যদি বেগের দিকে হয়, 180 মানে কি ত্বরণ যদি বেগের বিপরীত দিকে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, বস্তুটা সরল রেখা বরাবর চলবে। আর যদি ত্বরণ কনস্ট্যান্ট হয় এবং বেগের সঙ্গে সবসময় 90 ডিগ্রি হয়, ত্বরণ কনস্ট্যান্ট বলছি, ত্বরণটা হচ্ছে কি না সবসময় ত্বরণের মানটা কনস্ট্যান্ট, কিন্তু ত্বরণটা সবসময় কি হবে না ভি এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। যেখানে ধরো এখানে ভি এদিকে, এখানে ত্বরণের, পরে ধরো বস্তুটা এখানে চলে এলো, তার ধরো বেগ এই জায়গাতে এদিকে, কিন্তু তখনও ত্বরণ কি হবে এই বরাবর হয়ে যাবে। তো সেক্ষেত্রে হলে বস্তুটা কেমন ঘুরতো না, বৃত্তপথে, ঠিক আছে। আরেকটা কি ছিল, যে ত্বরণ কনস্ট্যান্ট কিন্তু এর সঙ্গে কোণটা 90 মানে হচ্ছে 0 আর 180 নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না প্রজেক্টাইল মোশন, এবং তার গতিপথ কেমন হচ্ছিল না অধিবৃত্ত, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আজকের কি হচ্ছে দেখ, একটা বস্তুকে অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন বলতে আমরা যে বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিচ্ছি, হ্যাঁ সেটা চলে, আমরা যে বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিয়েছিলাম না, মানে অভিকর্ষের জন্য যে গতি, সেটাই আমরা করব আজকে, ঠিক আছে। সেটাই আমরা করছি, যে অভিকর্ষ কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিয়েছি, তাহলে বস্তুর গতি কেমন হবে। এখানে শুধু কি হচ্ছে না, বস্তুকে পুরো সোজা উপরের দিকে না ছুড়ে, এটা ধরো হচ্ছে কি ভূপৃষ্ঠ, বস্তুকে আমি একদম উপরের দিকে ছুড়লে কি হবে, যদি ছুড়ে দিই তাহলে কি হবে, সে আবার নিচে ফিরে আসবে এরকম করে, ঠিক না। এটা না করে কি করা হয়েছে, বস্তুকে কিছুটা এইরকম করে ছুড়ে দেওয়া হয়েছে, মানে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুড়ে দেওয়া হয়েছে এরকম। তাহলে কি হবে না, বস্তুটা দেখ এরকম করে যাবে, গিয়ে কি হবে না এখানে গিয়ে পড়ে যাবে, হ্যাঁ কি না বল। এর গতিপথ হবে কি এরকম। এ কি হচ্ছে দেখ, মাটি থেকে ছুঁড়েছি, মাটিতে গিয়ে পড়েছে, এটা হলো 1 নম্বর কেস, যে একে বলে কি না গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। আমি ইংরেজিতেই লিখছি, অসুবিধা নেই, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, ঠিক আছে। মানে মাটি থেকে ছুড়লাম, আবার মাটিতে গিয়ে পড়ছে, এটা এক টাইপের, এটা আমরা ক্যালকুলেশন করব। 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে আমি কোনো বাড়ির ছাদে ধরো কোনো উঁচু জায়গা থেকে, ঠিক আছে, উঁচু জায়গা থেকে কি করা হয়েছে, এইটাকে এরকম করে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম করে যদি ছুড়ে দেয় তাহলে সে কি হবে না এরকম করে গিয়ে পড়বে, ঠিক আছে। এটাকে কি বলে না, কিছুটা উচ্চতা থেকে আমি অনুভূমিক ভাবে ছুঁড়েছি, কিছুটা উচ্চতায় উঠেছি, উঠে কি করেছি অনুভূমিক ভাবে ছুঁড়েছি, তাহলেও কি হবে, এটা প্রজেক্টাইল হবে, ঠিক আছে। এটা হবে কি না হরাইজন্টাল প্রজেক্টাইল, হরাইজন্টাল প্রজেক্টাইল বা প্রজেকশন ফ্রম এ হাইট, মানে কিছুটা উচ্চতা থেকে আমি অনুভূমিক দিকে ছুড়ে দিয়েছি, এটা হলো 2 নম্বর কেস। একটা হলো মাটি থেকে ছুঁড়েছি, মাটিতে এসে পড়েছে, আর একটা হচ্ছে কি না কিছুটা উচ্চতা থেকে ছুঁড়েছি, সে কি হয়েছে এরকম করে এসে পড়েছে, এরকম পড়বে, দেখ সোজা তো চলে যাবে না, এরকম এসে পড়বে। হয়েছে থার্ড। 3 নম্বর কেস কি হচ্ছে, 3 নম্বর কেস হচ্ছে যে ওই কিছুটা উচ্চতা থেকেই করা হচ্ছে, কিন্তু এটা একটু এরকম হচ্ছে, যে একে আমি করলাম, এর তো অনুভূমিক লাইন কোনটা, এটা
একে যদি কিছুটা উঁচুর দিকে ছুড়ে দিই তাহলে কি হবে, এরকম করে গিয়ে এখানে গিয়ে পড়বে। আর এটা হচ্ছে কি কিছুটা নিচুর দিকে যদি ছুড়ে দিই তাহলে কি হবে, এরকম করে এসে পড়ে যাবে। বোঝা গেল? একটা হচ্ছে কি অনুভূমিক লাইন থেকে ওপরের দিকে করে ছুঁড়েছি, আর একটা অনুভূমিক লাইন থেকে নিচের দিকে ছুঁড়েছি, ঠিক আছে, দুটো। এটা হচ্ছে বাড়ির ছাদ, তাহলে বাড়ির ছাদ থেকে তিন রকম ভাবে ছড়ে যাবে। একটা হচ্ছে কি না ভূপৃষ্ঠের সমান্তরাল ভাবে, একটা হচ্ছে কি না ভূপৃষ্ঠের সমান্তরাল যে লাইন তার থেকে কিছুটা উপরের দিকে করে, আর তার থেকে কিছুটা নিচের দিকে কোণ করে ছোড়া হয়েছে। এটা হলো বেসিক ক্যালকুলেশনের চেয়ে প্রথমটা, বাদ বাকিগুলো এদের উপরে ডিপেন্ড করবে। 4 নম্বর কি হচ্ছে না আনত তল বরাবর করা হচ্ছে। 4 নম্বরটা, 4 নম্বরের ক্ষেত্রে কেমন হচ্ছে দেখ। নত তল মানে কি? নত তল বলতে যদি আমি এরকম একটা তল নিই যেটা হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে একটা কোণ করেছে, ঠিক আছে, যেমন এখানে দেওয়াল আছে, এর উপরে আমি একটা মই ঠেকিয়ে দিলাম, ঠিক আছে, সেরকম একে বলে কি নত তল, হচ্ছে কিনা নত তল। এই নত তলে কি হচ্ছে না একটা বস্তুকে আমি ছুড়ে দিচ্ছি, কিরকম দেখা গেল এখান থেকে একটা বস্তুকে আমি এরকম করে ছুড়ে দিলাম, তাহলে কি হবে, নত তল বরাবর এরকম করে গিয়ে পড়বে এখানে, হলো। অথবা আমি কিছুটা এখান থেকে বস্তুকে ছুড়লাম, সে কি হবে, এরকম করে এসে পড়ে। আমি নততল থেকে নততলের নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিচ্ছি একবার, বা নততলের ওপর থেকে নিচের দিকে ছুড়ে দিচ্ছি একবার, দুটো হতে পারে, ঠিক আছে। তো আমরা এক এক করে এগুলো নেব। এতগুলো টাইপের প্রজেক্টাইল মোশন হতে পারে, তবে 4 নম্বরটা, এটা 4 নম্বর যেটা ছিল, 4 নম্বরটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাবে। কিন্তু তোদের আপাতত ওইটা আছে যে গ্রাউন্ড টু গ্রাউন্ড, আর এই যে কিছুটা হাইট থেকে যদি ছুড়ে দেওয়া হয়, এরকম আছে। তো যদি বলা যায় যে প্রজেক্টাইল মোশন কিন্তু বা প্রাসের গতি কিন্তু এক প্রকার কি হচ্ছে না অভিকর্ষ বা উল্লম্ব গতি বলা যেতে পারে। অভিকর্ষ বলের জন্য যে গতি হচ্ছে সেটাই বলা যেতে পারে, ঠিক আছে। বাস, এবার আমরা 1 নম্বর দিয়ে লিখবো কি যে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল কি কি হচ্ছে, প্রত্যেকটা টার্ম আমরা এক এক করে দেখবো কেমন কি ক্যালকুলেশন হচ্ছে। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল হেডিং দিবি, ঠিক আছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল বা প্রজেকশন, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন কি হচ্ছে দেখ। এটা হলো ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা হলো ভূপৃষ্ঠ। এখান থেকে আমি একটা বস্তুকে কি করেছি না ইউ বেগে ছুড়ে দিয়েছি, ঠিক আছে। এই যে যে ইউ, এটা কি প্রাথমিক বেগ, কেন কি একে আমি ছুড়েছি। এই বস্তুটা এই যে যে প্রাথমিক বেগ ইউতে ছুড়েছি, এটা অনুভূমিকের সঙ্গে যে কোণ করেছে একে বলে কি না, একে বলে প্রক্ষেপ কোণ, ঠিক আছে, বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ কোণ যাকে আমরা ইংরেজিতে বলছি কিনা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সেটা কি না না গতিবেগ, গতিবেগ অনুভূমিকের সহিত যে কোণ করে, অনুভূমিকের সহিত যে কোণ করে সেটাই হচ্ছে কি প্রক্ষেপ কোণ, সহিত যে কোণ করে। গতিবেগ অনুভূমিকের সহিত যে কোণ করে, আমি একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছুটতে পারি, 45 ডিগ্রি কোণে ছুটতে পারি, 60 ডিগ্রি কোণে ছুটতে পারি, 90 ডিগ্রি কোণে ছোড়া মানে কি হবে, একদম উপরের দিকে, ঠিক আছে। তো সেরকমই হচ্ছে যে অনুভূমিকের সঙ্গে যে কোণটা হচ্ছে তাকে আমরা কি বলছি না প্রক্ষেপ কোণ, ঠিক আছে। এখন বস্তুটা কেমন ভাবে যাবে, এরকম করে গিয়ে এখানে গিয়ে হচ্ছে কি হবে না পড়ে যাবে, ঠিক আছে। বেশ, এই যে যে বেগটা হয়েছে না ইউ বেগ, এর দুটো উপাংশ আমরা করতে পারি। ইউ বেগের দুটো উপাংশ, কিরকম ইউ বেগের দুটো উপাংশ না, ইউ বেগের এই বরাবর অনুভূমিক বরাবর উপাংশ কত হবে, ইউ কস থিটা, ইউ কস থিটা হলো কি এটা। আচ্ছা, এই ওপরের দিকে কি হবে,
ইউ সাইন থিটা। ঠিক ঠিক লিখেছি। তার মানে ইউ বেগের দুটো উপাংশ, একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা। বেশ, আমি যদি বলি প্রাথমিক বেগ কত, ইউ ইনিশিয়াল, ঠিক আছে, এটাই বলছি। ধরো প্রাথমিক বেগ যদি বলি, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগকে আমরা তো দুটো উপাংশ করে নিয়েছি, একটা ইউ কস থিটা কোণ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। বস্তুটার প্রাথমিক বেগ যদি আমরা ভেক্টর দিয়ে লিখি, ইউ কস থিটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর বেগ, ইউ সাইন থিটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে আমরা বেগকে ভেক্টর হিসেবে কি লিখবো, যে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। ক্লিয়ার? বেশ, এবারে আমরা এখান থেকে এর যে গতি সেটাকে আমরা কি করব, দুটো ভাগে ভাগ করে নেব। কেমন? এক এদিকে লিখবো এক্স অক্ষ বরাবর, আর একটা লিখবো ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে কিনা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আর এখানে লিখবো কিনা ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত ছিল, ইউ এক্স কত ছিল, ইউ কস থিটা, হ্যাঁ কিনা বল? এক্স অক্ষ বরাবরের প্রাথমিক বেগ কত না, ইউ কস থিটা। এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবরের প্রাথমিক বেগ কত, ইউ ওয়াই, ইউ সাইন থিটা, ঠিক কিনা বল? আচ্ছা, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? নেই। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণই নেই। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে? আছে। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত আছে না, মাইনাস জি লিখছি, জি, ঠিক আছে, জি এর মান 10। দেখ, এক্স অক্ষ বরাবর কিন্তু এর কোনো বল বা এরকম কিছু নেই যে ত্বরণ আসবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু অভিকর্ষ ত্বরণ আছে নিচের দিকে, এই জন্য কি হচ্ছে মাইনাস, ঠিক আছে, মাইনাস জি। আচ্ছা, এবার আমি কি লিখছি, যে টি সময় পরে যদি বেগ বলি, টি সময় পরে বেগ, টি সময় পরে, টি সময় পর এক্স অক্ষ বরাবর বেগ কত হবে, ভি এক্স সমান কি লিখবো, ভি এক্স সমান, আমরা কি ফর্মুলা জানি, ভি সমান ইউ প্লাস এটি, ওই ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ভি সমান ইউ প্লাস এটি মানে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। তাহলে এক্স অক্ষ বরাবর টি সময় পরে বেগ কত হবে, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত না, ইউ কস থিটা প্লাস এটি, কিছু নেই, মানে কি এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ, এক্স অক্ষ বরাবর বেগ সবসময় একই থাকবে, কারণ কি ত্বরণ তো নেই, মানে এক্স অক্ষ বরাবর বেগটা কি সমবেগে গতি। এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে কি সমবেগে গতি। এক্স অক্ষ বরাবর প্রথমে যে বেগ ছিল ইউ কস থিটা এখনো তাই থাকছে, মানে আমি কি লিখবো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সমবেগে গতি, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সমবেগে গতি হচ্ছে, কেন কি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণই নেই। আচ্ছা, টি সময় পর, টি সময় পর কি হবে না, ভি ওয়াই, টি সময় পর ওয়াই অক্ষ বরাবর বেগ কত হবে, দেখ ওই একই ফর্মুলা, ভি সমান ইউ প্লাস এটি, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস জিটি। ক্লিয়ার? তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে কত, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আমি যদি লিখি এর প্রাথমিক বেগ আমরা কত লিখেছিলাম, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে আমি যদি এখন লিখি যে টি সময় পর, টি সময় পর বেগ কত হবে, টি সময় পর বেগ হবে কত হবে না, এক্স অক্ষ বরাবর টি সময় পরে বেগ কত হবে, ইউ কস থিটা আই ক্যাপ যেমন আছে থাকলো, প্লাস ওয়াই অক্ষ বরাবর টি সময় পরে বেগ কত হবে, ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর বেগ হয়ে যাবে এটা। এক্স অক্ষ বরাবর বেগ সব সময় এটাই আছে, ওয়াই অক্ষ বরাবর বেগটা কি হবে না, চেঞ্জ হবে। নেক্সট এবার লিখছি যে এক্স অক্ষ বরাবর টি সময় পরে কতটা যাবে, এক্স অক্ষ বরাবর সরণ, ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে। এবার লিখবো কি যে টি সময় পর এক্স বরাবর অতিক্রান্ত সরণ।
তাহলে লিখছি টি সময় পর এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণকে আমরা কি বলবো? এক্স বলবো। এক্স অক্ষ বরাবর সরণকে আমরা কি বলবো? এক্স বলবো। কেন কি এটাকে আমরা মূল বিন্দু নিয়েছি, তাহলে এই এক্স অক্ষ বরাবর যে সরণ যাবে আমরা লিখবো কি এক্স সমান, দেখ ফর্মুলা অ্যাকচুয়ালি আমরা কি ব্যবহার করছি এখানে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস মানে কি, এক্স অক্ষ বরাবর সরণ মানে কি এক্স সমান ইউটি, ইউ কত না ইউ কস থিটা, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত ইউ কস থিটা, ইন্টু টি প্লাস এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণই নেই, জিরো, তার মানে শুধু কি হবে না ইউ কস থিটা ইন্টু টি, হলো মানে টি সময় পর এক্স অক্ষ বরাবর সরণ হয়ে যাবে এটা, ঠিক তো। টি সময় পর ওয়াই অক্ষ বরাবর সরণ কত হবে, টি সময় পর ওয়াই অক্ষ বরাবর সরণ কত হয়ে যাবে, বরাবর সরণ, তাহলে আমি কি লিখবো না ওয়াই সমান, ওয়াই অক্ষ বরাবর সরণকে আমরা কি লিখবো ওয়াই সমান কি হবে, ওয়াই সমান এই ফর্মুলা, দেখ এস এর জায়গায় কি হচ্ছে ওয়াই, ইউ মানে কি ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত ছিল ইউ সাইন থিটা ইন্টু টি, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস, কেন কি মাইনাস জি, ত্বরণ হচ্ছে কত মাইনাস জি, মাইনাস হাফ জি টি স্কোয়ার, ব্যাস। এটা হলো কি না টি সময় পর ওয়াই অক্ষ বরাবর সরণ হয়ে যাবে কত না ওয়াই, সেটাকে আমরা লিখছি কত, তাহলে কি কি হলো দেখ এক্স সমান ইউ কস থিটা ইন্টু টি, আর ওয়াই কি হলো ওয়াই সমান ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে সঞ্চার পথের সমীকরণ বার কর, টি এলিমিনেট কর, এই জন্য তো করিয়েছি এতদিন আগে। এখান থেকে দেখ এক্স আছে ওয়াই আছে, তাই না, এক্স আছে ওয়াই আছে, এখান থেকে টি এলিমিনেট করতে হবে। একটু হিন্ট দিচ্ছি, এইখান থেকে টি বার করে নি, টি সমান এক্স বাই ইউ কস থিটা, সেটাকে ওইখানে বসিয়ে দে, কর নিজেরা কর। হেডিং দিয়ে দিতে পারি যে প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণ, প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণ হেডিং দিয়ে দে, দিয়ে লেখ কত হবে। আচ্ছা দেখ এখান থেকে কি আসছে দেখ, যদি আমি এখানে বলি যে এক্স, এখান থেকে টি বার করে নিচ্ছি, দেখ স্টেপ বাই স্টেপ দেখ কি হচ্ছে, টি সমান এক্স বাই ইউ কস থিটা, আমাদের কাজ হচ্ছে সঞ্চার পথের সমীকরণ বার করতে গেলে হেডিং দিয়ে নিবি, না হলে যে প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে। টি বেরিয়ে গেছে, তাহলে ওয়াই সমান কি লিখবো ইউ সাইন থিটা, ঠিক আছে, টি এর জায়গায় কি হবে না এক্স বাই ইউ কস থিটা, ঠিক আছে লিখেছি এটা, মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি মানে কত না এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। দেখ স্টেপ বাই স্টেপ লিখেছি, টি মানে এক্স বাই ইউ কস থিটা, ঠিক আছে, সেটা নিয়ে আমি কি করেছি না ওয়াই সমান ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ারে বসিয়ে দিয়েছি, ক্লিয়ার হলো। আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে আমরা কি লিখছি দেখ, এখান থেকে কি কি কেটে যাবে দেখ, ইউ ইউ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি, উপরে হবে কি এক্স স্কোয়ার, নিচে হবে কি না ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে একে যদি আমি নিই কত হবে না এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, হ্যাঁ সেক স্কোয়ার থিটা হচ্ছে এখান থেকে। আচ্ছা দেখ এগুলো সব কনস্ট্যান্ট, মানে থিটা ধরো 30 ডিগ্রি আছে, ট্যান থিটার একটা মান আসবে, সেক থিটারও একটা মান আসবে, ও তো কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, ঠিক না, ইউও কনস্ট্যান্ট, কেন কি ধরে দেখা গেল কি প্রথমে সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছে, তাহলে এখান থেকে কে কে কনস্ট্যান্ট হচ্ছে ট্যান থিটা সেক স্কোয়ার থিটা জি ইউ স্কোয়ার, এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে পড়ে থাকছে কি ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক আছে, এখানে ওয়াই এর এক ঘাত এক্স এর দ্বিঘাত, কি লেখচিত্র হবে এটা,
একজনের একঘাত একজনের দ্বিঘাত, অধিবৃত্ত। এই অধিবৃত্তের অক্ষ কি হবে? ওয়াই অক্ষ বরাবর। এবার অক্ষ আমরা নির্ধারণ করি কিরকম করে, না স্কোয়ারের আগে কি সাইন আছে আর এদিকে কি সাইন আছে, স্কোয়ারের আগে মাইনাস সাইন আছে, তাহলে আমি যখন ওকে হোল স্কোয়ার করতে যাব তখন আমাকে কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, অটোমেটিকলি সামনে একটা মাইনাস চলে আসবে। মানে এখানে কি হবে না, অধিবৃত্তটার অক্ষ হবে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। লক্ষ্য করে দেখ, আমরা যখন বস্তুটাকে ছুড়ে দিয়েছিলাম দেখতে কেমন হয়েছিল, এরকম হয়েছিল কিনা? এটা অধিবৃত্ত না? অধিবৃত্ত কোন দিকে খুলেছে? ওয়াই অক্ষের নিচের দিকে। এটা অধিবৃত্ত, দেখ অধিবৃত্তের অক্ষ কোন দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে, মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হয়েছে কি এটা। এবারে এই এই যে প্রাসের গতি সঞ্চার পদ আছে না, এটাকে তোরা এরকমই রাখতে পারিস, অথবা একে আরো অনেক রকম ভাবে করা যায়। তাহলে আমরা যেমন এখান থেকে যেমন হচ্ছে এক্স ট্যান থিটা কমন নিয়ে নেওয়া যায়, ঠিক আছে, সে আমরা পরে পরে আস্তে আস্তে দেখবো, আপাতত এটাই হচ্ছে। তাহলে আমরা কি বলবো, যে এখানে লেখ প্রাসের গতির সঞ্চার পদ হলো, প্রাসের গতির সঞ্চার পদ হলো, প্রাসের গতির সঞ্চার পথ হলো অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার প্রাসের গতির সঞ্চার পথ হচ্ছে কিনা অধিবৃত্তাকার, ব্যাস, প্রাসের গতির সঞ্চার পথ অধিবৃত্তাকার হচ্ছে। এখানে প্রাসের গতিতে অনেক কিছু মানে দিয়ে রেখেছে, অত কিছু তোদের লাগবে না এই মুহূর্তে, ঠিক আছে, এত কিছু তোদের লাগবে না, ঠিক আছে। তাহলে প্রাসের গতির সঞ্চার পথ কি হচ্ছে না অধিবৃত্তাকার। অধিবৃত্ত হচ্ছে কেন, কেন কি একজনের একঘাত আর একজনের দ্বিঘাত, এই কারণে আমরা বলছি কিনা অধিবৃত্ত, ঠিক আছে, বেশ। এবার লেখ যে প্রাসের গতির সময়কাল মানে টাইম অফ ফ্লাইট। প্রাসের গতির সময়কাল এখানে কত সময় নেবে, সময়কাল বলতে কি এ কত সময় হাওয়ায় থাকবে, বায়ুতে থাকবে, সময়কাল, সময়কাল যাকে আমরা বলছি টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট সময়কাল হচ্ছে কি, আমাকে একটা কথা বল, যে এই যে বস্তুটাকে ছুড়ে দেওয়া হয়েছে এর কোন মানে এর তো বেগের দুটো উপাংশ হয়েছে, একটা ইউ কস থিটা একটা ইউ সাইন থিটা, কোনটা সময়কালের মানে সময়কাল কোনটার উপর নির্ভর করবে, ইউ কস থিটার উপরে না ইউ সাইন থিটার উপরে না দুটোর উপরে, ইউ সাইন থিটার উপরে। কেন, দেখ এখানে যদি একটা এই বস্তুটার দুটো বেগের, একটা একদিকে আর একটা এদিকে, দুটো উপাংশ, এ কি করবে, একে অনুভূমি বরাবর নিয়ে যাবে, আর এই ওয়াই ওপরের দিকেরটা কি করবে, একে হাওয়ায় নিয়ে যাবে আবার নিয়ে আসবে এটা। তো একে হাওয়ায় ভাসিয়ে রাখবে কোন উপাংশটা, যেটা ইউ সাইন থিটা। এখন দেখ আমরা এটা বলেছিলাম যে একটা বস্তুকে যদি ইউ বেগে ছুড়ে দেওয়া হয়, এরকম ছিল, ইউ বেগে যদি ছুড়ে দেওয়া হয় সেটা পুনরায় হাতে ফিরে আসে কত সময় পরে, 2u/g, মনে পড়ে, এটা হচ্ছে কি উল্লম্ব গতির ক্ষেত্রে আমরা করেছিলাম 2u/g। তাহলে এখানে যে বস্তুটাকে আমরা ইউ বেগে এখানে ছুঁড়েছি এর তো দুটো উপাংশ, একটা ইউ কস থিটা একটা ইউ সাইন থিটা, তাহলে একে ওপরে নিয়ে যাওয়ার জন্য কে কাজ করছে, এখানে ইউ সাইন থিটা। তাহলে টাইম অফ ফ্লাইট কত হয়ে যাবে না, টাইম অফ ফ্লাইট হয়ে যাবে এখানে 2u/y/g, হ্যাঁ কিনা বল, ওয়াই অক্ষ বরাবর যে বেগের উপাংশ তার সঙ্গে 2 গুণ/g, বোঝা গেছে কিনা বল, ওপরের দিকে যেটা আছে, তাহলে কত হবে না 2u সাইন থিটা/g, একদম। প্রাসের গতির সময়কাল হলো এটা, মানে ওকে যে ছুড়ে দেওয়া হলো সেটা পুনরায় মাটিতে গিয়ে পড়তে যে সময় লাগবে সেটা হচ্ছে কিনা 2u সাইন থিটা/g। সময়কাল মানে কি, বস্তুটিকে ছুড়ে দেওয়ার পর, বস্তুটিকে ছুড়ে দেওয়ার যত সময়
পর সেটি পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে বা ভূপৃষ্ঠে আঘাত করে, সেটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট। মানে আমি এখান থেকে ছুড়ে দিলাম, সেটা কত সময় পর গিয়ে পুনরায় ভূপৃষ্ঠে আঘাত করবে, সেটাই হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। ব্যাস, টাইম অফ ফ্লাইট হলো এটা। সময়কাল বলেছি, এবার কি না সর্বোচ্চ উচ্চতা, কতটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে। হ্যাঁ, কোনো বস্তুকে যদি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, সেখানে হাইট ম্যাক্সিমাম কি ছিল না, ইউ স্কোয়ার বাই 2g, ম্যাক্সিমাম যে হাইট। এখানে তাহলে কি হবে, ম্যাক্সিমাম হাইট ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, কারণ কি ওপরের দিকের বেগ কত, ইউ ওয়াই। তাহলে এইচ ম্যাক্স কত হবে, এইচ ম্যাক্স হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চতা হয়ে যাবে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। ইউ ওয়াই কত না, ইউ স্কোয়ার ইউ সাইন থিটা তার স্কোয়ার বাই 2g, মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক তো, বস্তুকে উপরের দিকে ছুড়ে, এটা সর্বোচ্চ উচ্চতা কোনটা বলতো, এই যে এরকম করে ছোড়া হয়েছে না, এখান থেকে যাবে এরকম করে পড়বে, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স। এরকম করে আস্তে 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 উঁচুতে উঠছে সর্বোচ্চ উচ্চতা, তারপরে আবার পড়ছে। তো এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য কে দায়ী না, ইউ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যে বেগ, ঠিক আছে। আর আমরা দেখেছিলাম যে কোনো বস্তুকে যদি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছায়, ইউ স্কোয়ার বাই 2g। এখানে বেগের দুটো উপাংশ, একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা। ইউ সাইন থিটাকে উপরে নিয়ে যেতে চায়, তো ইউ সাইন থিটার জন্য কি হবে, সর্বোচ্চ উচ্চতা আচ্ছা, ইউ সাইন থিটার জন্য সর্বোচ্চ উচ্চতা কি হবে না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। হয়েছে। নেক্সট লিখবো কি, প্রাসের গতির সীমা। প্রাসের গতির সীমা মানে রেঞ্জ, প্রাসের গতির সীমা, যাকে আমরা বলছি কিনা রেঞ্জ। রেঞ্জ মানে কি, এই যে আমি একটা বস্তুকে এখান থেকে এরকম করে ছুড়ে দিয়েছি না, তারা এখান থেকে ছুড়লাম, এরকম করে গিয়ে এখানে যে পড়লো, এ কত দূরত্বে গিয়ে পড়লো, এই যে এতটা, এটা হচ্ছে কিনা রেঞ্জ। বোঝা গেল কি, এটা হচ্ছে রেঞ্জ, মানে যেখান থেকে আমি ছুড়েছি সেখান থেকে কত দূরত্বে গিয়ে ভূপৃষ্ঠে আঘাত করেছে, সেটাই হচ্ছে কিনা রেঞ্জ। তাহলে কি বলবো না, যেখান থেকে বস্তুটিকে ছোড়া হয়, যেখান থেকে বস্তুটিকে ছোড়া হয়েছে তার থেকে কত দূরে বস্তুটি ভূপৃষ্ঠকে আঘাত করে, ভূপৃষ্ঠকে আঘাত করে সেই দূরত্ব, ঠিক আছে। সেই দূরত্বটা হচ্ছে কিনা প্রাসের গতির সীমা বা রেঞ্জ। আমি এখান থেকে ছুড়লাম, 10 মিটার দূরে গিয়ে পড়লো, তাহলে প্রাসের গতির সীমা 10 মিটার, ঠিক আছে। এই প্রাসের গতির সীমা মানে এটা কোন বরাবর দূরত্ব বলতো, এক্স বরাবর না ওয়াই বরাবর, এক্স বরাবর। আচ্ছা, এক্স বরাবর দূরত্ব, ঠিক, এটা ঠিক। আচ্ছা, এক্স বরাবর আমরা যে দূরত্ব বার করতে চাইছি, মানে এক্স ও বলতে চাইছে, তাই না, এক্স চাইছে, মানে এখানে রেঞ্জ হবে কি, রেঞ্জটা হবে এক্স বরাবর কত দূরত্ব গেছে, ঠিক আছে। এক্স বরাবর কত দূরত্ব গেছে এটা বার করতে গেলে আমাদের তাহলে এক্স বরাবর বেগ দরকার। আচ্ছা, এক্স বরাবর কত সময় চলেছে, যত সময় বস্তুটা হাওয়ায় ছিল, কি
আমি এখানটায় ছুঁড়েছি, বস্তুটা যে সময় হাওয়ায় ছিল সেই সময় এক্স বরাবর চলেছে, তাহলে কি হবে, রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে, দেখ আমরা রেঞ্জ মানে এখানে অ্যাকচুয়ালি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই আমরা করছি, এটাই করছি কিন্তু। তাহলে রেঞ্জ আমরা বার করছি কিভাবে না, এক্স বরাবর দূরত্ব বার করছি, কত সরণ এক্স বরাবর, এক্স বরাবর বেগ কত ছিল ইউ কস থিটা, এক্স বরাবর কত সময় চলেছে না টাইম অফ ফ্লাইট, প্লাস এক্স বরাবর ত্বরণ কত জিরো, ওটা তো আসবে না, বোঝা গেল কিনা বল। তাহলে রেঞ্জ মানে কি এক্স বরাবর বেগ গুণ টাইম অফ ফ্লাইট প্লাস ত্বরণ তো নেই জিরো, ঠিক আছে। তার মানে এটাকে আমরা আরো একটু উপর থেকে যদি লিখি তাহলে আমরা এটাকে ইউ এক্স ইন্টু টি লিখতে পারতাম, হ্যাঁ কি না বল। ইউ এক্স মানে কি এক্স অক্ষ বরাবর বেগ, আর টি মানে হচ্ছে কিনা সময়কাল। তাহলে কি হচ্ছে এখান থেকে দেখ, ইউ কস থিটা ইন্টু সময়কাল কি ছিল, টু ইউ সাইন থিটা বাই জি, টু ইউ সাইন থিটা বাই জি। এখান থেকে আমরা চলে আসবো কি না, ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি, টু সাইন থিটা কস থিটা বাই জি। এই টু, হ্যাঁ টু সাইন থিটা কস থিটাকে আমরা কি লিখতে পারি, সাইন টু থিটা, ঠিক আছে। সাইন টু থিটা হচ্ছে কি টু সাইন থিটা কস থিটা, তাহলে এটাকে আমরা লিখবো কিনা ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এটা হলো কিনা প্রাসের গতির সীমা, কত দূরে গিয়ে পড়বে। তোরা শুনেছিস যে নীরজ চোপড়া এই যে সব থেকে বেশি দূরত্বে ছুঁড়েছিল, ঠিক না, তো সেটা একটা কিন্তু এখানে ক্যালকুলেশন আছে। দেখ ইউ তো ও যত বেগে ছুটবে, ঠিক আছে, জি তো অভিকর্ষ ত্বরণ, কিন্তু ইউ যত বেশি বেগে ছুটবে তত দূরত্বে যাবে, ঠিক, এটা ঠিক, কিন্তু এখানে কোণ একটা নির্ভর করছে যে কত কোণে ছুটলে সব থেকে বেশি দূরত্বে যাবে। এখান থেকে আমরা করছি দেখ যে যে রেঞ্জ ম্যাক্সিমাম হবে, আমি লিখছি এখানে সীমা সর্বোচ্চ হবে কখন, সর্বোচ্চ হবে যদি, আমাকে বল এখানে রেঞ্জ মানে কি হচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা, এখন সাইন থিটার সর্বোচ্চ মান কত বল, ওয়ান, সাইন থিটার সর্বোচ্চ মান কত না ওয়ান, তাহলে সীমা সর্বোচ্চ হবে যদি সাইন, এখানে কিন্তু থিটা নেই, সাইন টু থিটা, সাইন টু থিটা, দেখ সাইন টু থিটা একটা কোণ, সাইন যাই কোণ হোক না কেন সাইনের সর্বোচ্চ মান কত হবে ওয়ান, তাহলে সাইন টু থিটা সমান সাইন 90 ডিগ্রি, টু থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। এটা নিচেরটা লেখা হয়েছিল, নিচেরটা লিখে নে, তারপরে লিখছে। তাহলে এখান থেকে আমি নোট বলে লিখবো কি না, প্রাসের গতির ক্ষেত্রে যদি প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে সীমা কি হবে, সর্বোচ্চ হবে, সেক্ষেত্রে সীমা কি হবে, সর্বোচ্চ হয়। প্রাসের গতির ক্ষেত্রে প্রক্ষেপ কোণ যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে সীমা হবে সর্বোচ্চ, ক্লিয়ার, সেক্ষেত্রে সীমা হচ্ছে সর্বোচ্চ। বেশ, ক্লিয়ার, প্রাসের গতির ক্ষেত্রে যদি প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে সীমা হয় সর্বোচ্চ। নেক্সট আমি বলছি যে এখানে কি করা হয়েছে দেখ, দুটো বস্তু, ধরো একজনকে আমি ছুঁড়েছি 30 ডিগ্রিতে, কততে 30 ডিগ্রিতে হয়েছে, সে যতটা দূরত্বে গিয়ে পড়বে, আরেকজনকে আমি ছুঁড়েছি 60 ডিগ্রিতে, কততে 60 ডিগ্রিতে, সে কি সেম দূরত্বে গিয়ে পড়বে নাকি কম দূরত্বে গিয়ে পড়বে সেটা আমরা দেখছি। একে আমি কি লিখছি যে দুটি বস্তুকে
দুটি বস্তুকে একই বেগ ইউ দ্বারা যথাক্রমে থিটা এবং 90 মাইনাস থিটা কোণে 90 মাইনাস থিটা কোণে ছোড়া হলে, দুটি বস্তুকে একই বেগে, মানে দুজনকে ইউ বেগে ছোড়া হয়েছে, একজনকে থিটা আর একজনকে 90 মাইনাস থিটা, মানে একজনকে 30 একজনকে 60, এরকম হতে পারে 15, 75, 20, 70। এদেরকে কি ধরনের কোণ বলে? দুটো কোণের যোগফল 90 হলে পূরক কোণ। তাহলে দুটো কোণ কি হচ্ছে না, পূরক কোণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে রেঞ্জ কেমন কেমন আসছে দেখি। হ্যাঁ, আচ্ছা দেখ, আমি প্রথমে লিখছি কি থিটা কোণে ছোড়া হলে, প্রথমে লিখছি কি থিটা কোণের ক্ষেত্রে, থিটা কোণের ক্ষেত্রে রেঞ্জ কত আসছে দেখ, রেঞ্জ আসছে কত না, ইউ স্কোয়ার সাইন কি লিখবো 2 থিটা বাই জি, কেন কি এটা রেঞ্জের ফর্মুলা, থিটা কোণে ছোড়া হলে এটাই হবে। বেশ, 90 মাইনাস থিটা কোণের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে রেঞ্জ, এটা ধরো আমি 1 বলে দিচ্ছি, আর এর বেলা রেঞ্জ কত হবে, ইউ স্কোয়ার, কেন কি তো এটাকেও তো ইউ বেগে ছোড়া হয়েছে না, ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে কি হবে, সাইন 2, কোণটা কত এখানে 90 মাইনাস থিটা, বোঝা গেছে কিনা বল, বাই জি, সাইন 2 ইন্টু কোণ কত 90 মাইনাস থিটা। বেশ, এখান থেকে কি হচ্ছে দেখ, ইউ স্কোয়ার বাই জি, সাইন গুণ করছি 90 2 180 মাইনাস 2 থিটা, 90 2 180 মাইনাস 2 থিটা, ওটা একটু বন্ধ করে দিই, 90 2 180 মাইনাস 2 থিটা, তাহলে কি হবে, ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি সাইন 180 মাইনাস 2 থিটা, মানে কি হবে সাইন 2 থিটা, সাইন 180 দেয় এখানে জোড় আছে, সাইন সাইন থাকবে, আর কোণটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, পজিটিভ, তাহলে এখানেও আসবে কত না, সাইন 2 থিটা। দুজনেরই রেঞ্জ সেম, দেখ দুজনেরই রেঞ্জ কি হচ্ছে, সেম হচ্ছে, বোঝা গেল কিনা বল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না, R1 সমান 8, R1 সমান 8, ঠিক আছে, দুজনেরই রেঞ্জ সেম হচ্ছে। আমরা যদি এরকম করে ছুড়ি, একজনকে যে কোণে ছুড়বো, আর একজনকে যদি তার পূরক কোণে ছোড়া হয়, ঠিক আছে, তাহলে দুজনেরই রেঞ্জ সেম হবে। একে আমরা নোট বলে লিখবো যে দুটি বস্তুকে একই বেগে এবং পরস্পর পূরক কোণে ছোড়া হলে তাদের সীমা সমান হয়। দুটো বস্তুকে একই বেগে ছোড়া হয়েছে, কিন্তু পরস্পর পূরক কোণে ছোড়া হলে তাদের সীমা সমান হবে। মানে কি, ধরো আমরা এখানটা উদাহরণ দিতে পারি, যেমন এখান থেকে আমি ছুঁড়েছি 30-এ একটা ছুঁড়েছি, এটা ছুঁড়েছি কত না 60-এ, তাহলে এ যতটা গিয়ে পড়বে, এ কি হবে, অ্যাকচুয়ালি হবে কি, 30-এ যখন ছুঁড়েছি তখন কি হবে, একটু নিচু হয়ে গিয়ে পড়বে, 60-এ যখন ছুঁড়েছি একটু বেশি উচ্চতায় যাবে, কিন্তু পড়বে ওই একই জায়গাতে, ঠিক আছে। মানে এই যে কোণটা নির্ভর করছে, এটা কি হবে না, সর্বোচ্চ উচ্চতা, মানে কত বেশি উচ্চতা, কোণ বেশি হলে উচ্চতা বেশি হবে, কিন্তু দুজনের রেঞ্জ সেম হচ্ছে, ঠিক আছে, দুজনের কি হচ্ছে না, রেঞ্জ সেম হচ্ছে। তাহলে 70 20, 15 75, 60 30, আর হচ্ছে কি যে যদি বলি এরকম করে 25, আর হচ্ছে কত 65, এদের দুজনের কি হবে না, রেঞ্জ সেম হবে। তারপরে হেডিং দে যে প্রাসের গতির ক্ষেত্রে
সর্বোচ্চ উচ্চতা এবং এবং সীমার মধ্যে সম্পর্ক। ত্রাসের গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এবং সীমার মধ্যে সম্পর্ক। সর্বোচ্চ উচ্চতা এবং সীমার মধ্যে সম্পর্ক। বল সর্বোচ্চ উচ্চতা কি ছিল? h সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে তো, মানে ইউআই এর স্কোয়ার বাই 2g সর্বোচ্চ উচ্চতা h। আচ্ছা রেঞ্জ কি ছিল? রেঞ্জ ছিল ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক না বল? হয়েছে এত বলতো? এক কাজ করি, এটাকে আরেকবার না হলে লিখে নিই। কত হচ্ছে? রেঞ্জ সমান ইউ স্কোয়ার, এটাকে লিখে নিচ্ছি 2 সাইন থিটা কস থিটা বাই জি। 2 সাইন থিটা কস থিটা বাই জি। আমাদেরকে এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, ইউ যেন না থাকে। ঠিক আছে, এক কাজ কর, এইচ বাই আর কর, কি আসে দেখ। এইচ বাই আর করে ফেল, কি আসে দেখ। এইচ বাই আর তোরা নিজেরা ক্যালকুলেশন কর, কাটাকাটি কর, করার পরে লাস্ট কি আসে সেটা বল। দুজনকে ডিভাইড করে দেখ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হয়েছে। এটা কি এইচ এর মান? আচ্ছা, আর এর মান কি? ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করছি, এরকম লিখলাম। এরপরে আমি কি করছি, একে হ্যাঁ কথা হচ্ছে দেখ, কোনটা? উপর তো সাইন স্কোয়ার থিটা আছে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g গুণ ওপরে যাবে জি, নিচে আসবে ইউ স্কোয়ার, 2টাকে না লাগিয়ে নিচ্ছি, সাইন থিটা কস থিটা। দেখ এবার কাটছি, জি জি কেটে গেল, ইউ স্কোয়ার কেটে গেছে, একটা সাইন থিটা কাটলাম, ওপরে একটা সাইন থিটা হবে। ঠিক না? নিচে আছে সংখ্যা হিসাবে কত? 1/4। ওপরে আছে কত না সাইন থিটা, নিচে আছে কস থিটা। তার মানে কত হবে? 1/4 ট্যান থিটা। 1/4 ট্যান থিটা। এখান থেকে আমরা কি লিখব? যে 4h সমান আর ট্যান থিটা, মনে থাকবে? 4h সমান আর ট্যান থিটা, মনে থাকবে? খুব ভালো ইম্পর্টেন্ট ফর্মুলা, 4h সমান আর ট্যান থিটা। 4h সমান কত হচ্ছে না? আর ট্যান থিটা। হয়েছে। এরপরে আরো কিছু কিছু জিনিস আমি বলছি আস্তে আস্তে, তোরা উদাহরণ 1-এর অঙ্কটা করবি। পেজ নাম্বার 146, উদাহরণ 1। পেজ নাম্বার 146, উদাহরণ 1। হ্যাঁ এক্ষুনি। প্রাসের গতি আজ কমপ্লিট হয়ে গেছে, আর নেই কিছু। এবার অঙ্ক আছে, অনেক রকমের অঙ্ক আছে, সে তো করতে হবে। আরো কিছু কিছু জিনিস আছে, সেগুলো বলে দিচ্ছি। মোটামুটি প্রাসের গতি আজ কমপ্লিট হয়ে যাবে। অঙ্কটা কর। হ্যাঁ, পেজ নাম্বার 146, উদাহরণ 1। পেজ নাম্বার 146, 146, এক্সাম্পল 1। উদাহরণ পড়ে দেখ, পেরে যাবে। ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী বসালে হয়ে যাবে। আচ্ছা, তাহলে উদাহরণ 1 কিন্তু সবার হয়ে গেছে, তাই তো? ওকে, তারপরেরটা তাহলে উদাহরণ 1 আর করছি না, সবার যেহেতু হয়ে গেছে, ফর্মুলা অনুযায়ী বসাতে হবে, আর কিছু না।
ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী বসালেই হবে। উদাহরণ 3 দেখ, কোনো বস্তু থিটা বা 90 - কোণে নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে কোনটা একই হবে? উত্থিতি কাল বলতে কি সময়কাল, সময়কাল তো সময় নয়, প্রক্ষেপ সীমা। তাহলে অপশন বি করেছে, আমাদের দরকার নেই, আমরা তো অলরেডি করেন যে প্রক্ষেপ সীমা। ঠিক আছে, বেশ। এরপরে কিছু করছি দেখ, এক মিনিট দেখি আর কি আছে এখানে। হুম হুম, দেখ, তোদেরকে একবার বলেছিলাম যে উল্লম্ব গতির ক্ষেত্রে একটা বস্তুকে যদি ওপরের দিকে ইউ বেগে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটা কি হবে না ইউ বেগেই ফিরে আসবে, এটা বলেছিলাম কি? এটা দেখ, যদি একে ইউ বেগে ওপরের দিকে ছুড়ে দিই তাহলে এ যখন মাটিতে ফিরে আসবে তখন ওই সমমানের বেগ নিয়ে নিচের দিকে পড়বে, তাই না? তাহলে প্রাসের গতির ক্ষেত্রে কি হচ্ছে, প্রাসের গতির ক্ষেত্রে আমি যে এই যে ছুড়ে দিয়েছি এখানে এরকম করে, এর এদিকে তো ইউ কস থিটা, এদিকে কি হচ্ছে না ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। দেখ, এই যখন যাবে এরকম করে সব জায়গাতে কিন্তু ইউ কস থিটা, ইউ কস থিটা সব জায়গাতে সেম, মানে ইউ কস থিটা সব সময় আছে। ইউ সাইন থিটাটা কি হবে, ওপরে ওঠার সময় কমতে 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 একটা সময় জিরো হবে, তারপরে আবার ইউ সাইন থিটা বাড়তে বাড়তে যখন মাটিতে ফিরে আসবে ইউ সাইন থিটা নিয়েই ফিরে আসবে। মানে কি হবে, যখন এ এখানে পৌঁছে যাবে তখন এক্স বরাবর বেগ কিন্তু ইউ কস থিটা যেমন আছে তেমনই থাকবে। হয়েছে, ইউ সাইন থিটাটা ওপরের দিকে ছিল না, এটা এখন ঘুরে নিচের দিকে চলে আসবে। কি, ও ইউ সাইন থিটা নিয়ে তো উপরে উঠেছিল, আবার যখন ফিরে আসবে তখন ইউ সাইন থিটা নিয়ে ফিরে আসবে। এখন দেখ, ইউ কস থিটা ইউ সাইন থিটা যদি লব্ধি বার করি দেখবি ইউ আসবে, রুট ওভার অফ ইউ কস স্কোয়ার, ইউ কস থিটার হোল স্কোয়ার প্লাস ইউ সাইন থিটার হোল স্কোয়ার। এই বেগের মান দেখ, এটাও আমি যদি বলি ইনিশিয়াল ভেলোসিটি, এইখানে ভেলোসিটি কত হবে, এইখানে হচ্ছে প্রাথমিক বেগ কত হবে, যদি আমি লিখি প্রাথমিক বেগ ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ, যেটা আমরা আগে লিখেছিলাম, এইখানে যখন পড়লো তখন অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ হবে ইউ কস থিটা আই ক্যাপ, মানে ও তো সবসময় আছে, ইউ সাইন থিটা মাইনাস জে ক্যাপ, মানে নিচের দিকে হবে এখন, মানে কি হবে না মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এখানে যদি আমি বলি এটা কি প্রাথমিক বেগের যে মান সেটা তো ইউ, মোট যদি মান বলি ইউ, আর যদি এ যে ফিরে আসছে কেমন ভাবে আসবে, এরকম করে মাটিতে যখন পড়বে তখন এই দিক বরাবর পড়বে। দেখ, এখানে থিটা কোণে যদি ছুড়ে দিস এই কোণটা কত বলতো, এটাও থিটা হবে, করে দেখ, ট্যান থিটা যদি করিস আসবে এটাই। কেন কি, দেখ এদিকে ইউ কস থিটা এদিকে ইউ সাইন থিটা, তার মানে অবশ্যই এটা কি, এটা তো কি হচ্ছে, এটা যদি ইউ হয় এটা ইউ, তাহলে ওদিকে হচ্ছে ইউ কস থিটা এদিকে ইউ সাইন থিটা, মানে কি আমি যদি এখানে থিটা কোণে মানে 30 ডিগ্রি করে ছড়ি, ওখানে যখন পড়বে অনুভূমিকের সঙ্গে নিচের দিকে 30 ডিগ্রি কোণ করে পড়বে, অনুভূমিকের সঙ্গে নিচের দিকে 30 ডিগ্রি কোণ করে পড়বে। এখানে বেগ ওপরের দিকে ছিল, নিচের দিকে বেগ মানে বেগ অপোজিট হয়ে গেছে, এর বেলা কি বেগ অপোজিট হয়েছে, না বেগ অপোজিট হয়নি। কেন হয়নি, দেখ প্রথমে বেগ কেমন ছিল, এই দিকে ছিল ইউ, এর অপোজিট বেগ মানে কেমন হওয়া উচিত, এরকম হওয়া উচিত কি, কিন্তু এটা তো এরকম হয়নি, এ হয়েছে কি এরকম, এটা অপোজিট বেগ না। হ্যাঁ মান ঠিক আছে, মান এখানে ইউ এখানে ইউ ঠিক আছে, কিন্তু অপোজিট বেগ আমরা বলতে পারবো না। অপোজিট কোনটা হয়েছে বলতো, ইউ সাইন থিটা উপরের দিকে ছিল সেটা অপোজিট হয়েছে, ইউ কস থিটা অপোজিট হয়নি, ইউ কস থিটা যেমন কে তেমন আছে। ফলে আমরা কি বলতে পারি না যে এখানে বিপরীত বেগ নিয়ে ফিরে আসবে, ওরকমটা নয়, কিন্তু হ্যাঁ যে বেগ যে মানের বেগ নিয়ে ছোড়া হবে সেই মানটা কিন্তু আসবে। আর কোনটা এখানে যদি ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ হয়, এখানে কি হবে ভূমির সঙ্গে নিচের দিকে হবে 30 ডিগ্রি কোণ, বোঝা গেল? ব্যাস, এতটা পর্যন্ত। তাহলে আমরা কি লিখবো যে হ্যাঁ, হ্যাঁ না প্রত্যেক ক্ষেত্রে ইউ কস থিটা সেম থাকবে, ইউ সাইন থিটাটা চেঞ্জ হতে থাকবে। না থিটা তো ঠিক আছে, ইউ ইউ সাইন থিটা কি হচ্ছে দেখ, আমি যদি ওপরের দিকে ছুড়ে দিই কোনো বস্তুকে তার বেগ আস্তে 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 কমতে থাকবে, কমতে কমতে জিরো হবে, মানে কি বলতো, ধরো এ যখন এখানে আসবে
তখন ইউ কস থিটা যেমন আছে থাকলো, ইউ সাইন থিটাটা একটু কমে গেছে। যখন এখানে এলো তখন ইউ কস থিটা যেমন আছে থাকছে, কিন্তু ইউ সাইন থিটা পুরোপুরি জিরো হয়ে গেছে। এরপরে যখন এখানে আসবে তখন এদিকে ইউ কস থিটা সবসময় যেমন আছে থাকছে, তখন এদিকে একটা বেগ হবে, তখন আবার নিচের দিকে বাড়তে থাকবে, এরকম করে চলতে থাকবে। যদি ছবি আঁকি আমি, মানে ইউ কস থিটা সব জায়গাতে সেম, ইউ সাইন থিটাটা প্রথমে কমবে, জিরো হবে, আবার বাড়বে। তাহলে আমি যদি বলি সর্বনিম্ন বেগ কোথায় হবে, সব থেকে উঁচুতে। ঠিক আছে, সর্বনিম্ন বেগ আমি বলে দিচ্ছি, সর্বনিম্ন বেগ, সর্বনিম্ন বেগ বা দ্রুতি সমান কত হবে না ইউ কস থিটা। কোথায় হবে, সর্বোচ্চ বিন্দুতে হয়। সর্বোচ্চ বিন্দুতে বেগ কি হবে, সর্বনিম্ন হবে, যেটার মান কিন্তু ইউ কস থিটা, যেটা এক্স অক্ষ বরাবর ছিল, কেন কি এক্স অক্ষ বরাবরটা কোনো চেঞ্জ হয়নি। এক্স অক্ষ বরাবর বেগের কোনো মান চেঞ্জ হয়নি। হয়েছে, এতটা হলো, বেশ। এবার আমরা এখান থেকে একটা জিনিস লিখছি, দেখ। আচ্ছা, মুছবো না, ঠিক আছে, হয়েছে এটা, বেশ। এবারে দেখ আমি লিখছি এখানে, তোরা জানিস যে গতি শক্তির ফর্মুলা কি হয়, ইউ কস থিটা মানে কি এক্স অক্ষ বরাবর যে বেগ, এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে, নেই, তাহলে এক্স অক্ষ বরাবর কি গতি, সমবেগে গতি, এই জন্য ইউ কস থিটা সবসময় একই থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখ, আমি যদি বলি কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, মানে এর প্রাথমিক গতি শক্তি কত। গতি শক্তি মানে কি, তোরা গতি শক্তির ফর্মুলা কি জানি, গতি শক্তি মানে হাফ এম ভি স্কয়ার, ক্লাস 9 ছিল। ঠিক আছে, গতিশক্তির ফর্মুলা ক্লাস 9 ছিল, হাফ এম ভি স্কয়ার, হাফ ভর গুণিতক বেগ স্কয়ার। আচ্ছা, প্রাথমিক গতিশক্তি মানে কি, হাফ এম, প্রাথমিক প্রাথমিক দ্রুতি কত ছিল, মানে কত বেগে ছোড়া হয়েছিল, ইউ, হাফ এম ইউ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, সর্বোচ্চ পজিশনে গেলে দ্রুতি কি হয়, সর্বনিম্ন হয়। তাহলে দ্রুতি যদি সর্বনিম্ন হয়ে যায়, এই পজিশনে থাকাকালীন গতিশক্তি কি হবে, সর্বনিম্ন। তাহলে কাইনেটিক এনার্জি মিনিমাম কত হবে, কাইনেটিক এনার্জি মিনিমাম, মিনিমাম হবে হাফ এম, মিনিমাম বেগ কত, ইউ কস থিটা, যেটা সর্বোচ্চ বিন্দুতে হবে, তাহলে ইউ কস থিটার স্কয়ার। তাহলে মিনিমাম বেগ, ওই জন্য ওখানে গতিশক্তি কি হচ্ছে, মিনিমাম। তাহলে এটা করলে কত হচ্ছে দেখ, এটা করলে হচ্ছে কত না হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। এখান থেকে আমরা কি লিখতে পারি যে কাইনেটিক এনার্জি মিনিমাম সমান কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কস স্কয়ার থিটা। দেখেছিস কেমন প্রশ্ন হচ্ছে, দেখ কিরকম প্রশ্ন দেবে, এখান থেকে কিছু নেই, বলবে একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছুড়ে দেওয়া হলো, যদি তার প্রাথমিক গতিশক্তি 10 হয়, তাহলে সর্বনিম্ন গতিশক্তি কত হবে। ইউও নেই, সময়ও নেই, কিছু নেই, শুধু কোণ দেওয়া আছে। প্রাথমিক গতিশক্তি যদি 10 হয়, তাহলে মিনিমাম গতিশক্তি কত হবে। আমি প্রশ্ন দিচ্ছি এখানে, একটি বস্তুকে অনুভূমিকের সহিত
সহিত 30 ডিগ্রি কোণে ছুঁড়ে দিলে তার প্রাথমিক গতিশক্তি যদি 10 জুল হয় তবে সর্বনিম্ন গতিশক্তি কত হবে? এই ফর্মুলা দিয়ে আসবে। তাহলে সর্বনিম্ন গতিশক্তি কি হবে না, প্রাথমিক গতিশক্তি কত, 10 গুণ কত কোণে ছুঁড়েছে, 30 ডিগ্রি। তাহলে কি হবে না, cos 30 ডিগ্রি তার স্কয়ার, 10 গুণ cos 30 ডিগ্রির মান কত, √3/2 তার হোল স্কয়ার। কত হবে না, 10 গুণ 3/4, 3/4, 4 দিয়ে কাটা যাবে 2, এটা হবে 5, 15/2 মানে 7.5 জুল, 7.5 জুল। এরই সঙ্গে আরো একটু ডিফিকাল্ট করে দিলে কি হবে, বস্তুটার প্রাথমিক গতিশক্তি 10 জুল, সেটি যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তার গতিশক্তি কত হ্রাস পাবে, 2.5। ঠিক আছে, তো এটা যদি ঠিকঠাক না আসে তখন কিন্তু ভেবে পাবি না যে কিভাবে কেমন করব। তাহলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে গতিশক্তি কত শতাংশ হ্রাস পাবে, নে এবার কত শতাংশ হ্রাস পাবে, তাই কত শতাংশ হ্রাস পাবে ভেবে দেখ একটু কি হবে, কত শতাংশ হ্রাস পাবে। একে যদি সর্বোচ্চ উচ্চতায় যায় তাহলে গতিশক্তি কত শতাংশ হ্রাস পাবে, আমাকে বল হ্রাস কত হয়েছে আগে বলতো, 2.5, হ্রাস হয়েছে 2.5, বোঝা যাচ্ছে, হ্রাস পেয়েছে কত না 2.5, হ্যাঁ হ্রাস পেয়েছে, প্রথমে ছিল 10, পরে হয়েছে কত 7.5, হ্রাস পেয়েছে কত 2.5। কত শতাংশ হ্রাস পেয়েছে না 2.5 জুল, প্রথমে কত ছিল 10, তাহলে 10-এ হ্রাস পেয়েছে 2.5, একে হ্রাস পেয়েছে 2.5/10, 100-তে হ্রাস পেয়েছে কত গুণ 100%, তাহলে কত হবে, 10 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, 25% হ্রাস পাবে। ঠিক আছে, ভালো ধরনের কোশ্চেন এরকম হয়ে যাবে, ঠিক আছে, 25% হ্রাস পাবে। আচ্ছা, 25% হচ্ছে কি হ্রাস পাবে। হয়েছে। আচ্ছা, তাদেরকে যদি বলা হয় সময়কাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক, করতে পারবি, কর দেখি, চেষ্টা কর, সময়কাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে কোনো রিলেশন হচ্ছে কিনা, হেডিং দিয়ে নে, সময়কাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক। সময়কাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক, এটাই লাস্ট, সময়কাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক।
কি হবে? সময়কালের ফর্মুলা ছিল টি সমান 2u sin থিটা বাই জি। আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কি ছিল? সর্বোচ্চ উচ্চতা ছিল h সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি। এদের দুজনের মধ্যে সম্পর্ক করতে হবে। আগে আমরা কার করে নিয়েছিলাম? আর আর এইচ এর মধ্যে। আচ্ছা দেখছি কত হবে এখান থেকে। দেখ ইউ কিন্তু হাটিয়ে দিতে হবে না, ইউ যেন না থাকে, ইউ যেন না থাকে, এটাই কথা। এক কাজ করতে পারিস, ইউ ইউ এলিমিনেট করতে হবে। এবার এবার কর, ইউ এলিমিনেট করতে বলেছি। হ্যাঁ তাও হবে টি জি বাই 2 সাইন থিটা সমান ইউ, ঠিক না? টি জি বাই 2 সাইন থিটা সমান ইউ। পরটাতে বসিয়ে দিচ্ছি এখানে এইচ সমান ইউ স্কোয়ার। ইউ স্কোয়ার মানে কত হবে? টি জি 2 সাইন থিটা তার হোল স্কোয়ার, কেন কি এটা হচ্ছে কি ইউ স্কোয়ার। আচ্ছা এখানে কি হচ্ছে? সাইন স্কোয়ার থিটা বাই 2জি। ক্লিয়ার হচ্ছে? এবার স্কোয়ার কর, কাটাকুটি কর, কি আছে দেখ। এইচ সমান টি স্কোয়ার জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা 2জি। সাইন স্কোয়ার থিটা গেল, ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা গেছে। আচ্ছা হলো, সাইন স্কোয়ার থিটা গেছে এখান থেকে। তারপর তারপর কি হবে? হুম হুম তারপর দেখ এখান থেকে জি কাটবে, একটা একটা জি কেটে দিলাম, তাহলে থাকছে কত? এইচ সমান টি স্কোয়ার জি বাই 8, টি স্কোয়ার জি বাই 8 হয়েছে, টি স্কোয়ার জি বাই 8। আচ্ছা হলো, এখান থেকে করে নিচ্ছি 8h বাই জি সমান টি স্কোয়ার, বা টি সমান রুট ওভার 8h বাই জি, রুট ওভার 8h বাই ডি। 8 আছে, 4 গুণিতক 2, রুটের বাইরে 4 এলে কি হবে? 2 হয়ে আসবে, 2 রুট ওভার 2h বাই জি, ব্যাস সেটা হবে। এখান থেকে বড় জোর এরকম লিখতে পারিস টি বাই 2 সমান রুট ওভার 2h বাই জি। এই ক্যালকুলেশন যেমন হচ্ছে, ঠিক আছে? প্রসেস কি না, ইউ আমাকে এলিমিনেট করতে হবে, তারপরে যা আসে ক্যালকুলেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখ আমি কেন এরকম করছি, তোকে দিয়ে দেবে কি যে প্রাসের গতির ক্ষেত্রে সময়কাল টি এবং সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, নিচের কোনটি সঠিক, এরকম দিয়ে দিল কয়েকটা অপশন। এটা ধরো দিয়ে দিল কত? টি বাই 2 সমান রুট ওভার 3h বাই জি, টি সমান 2 রুট ওভার এইচ বাই জি, এরকম করে দিয়ে দেবো, ঠিক আছে? এবারে তোরা একটা পেজ খোল, 166 পেজ, ওখানে কিছু লেখা আছে, ওইটা তোদেরকে একটু বারবার লিখে একটু মুখস্থ টাইপের করতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে, কিছু রেজাল্ট যেগুলো মনে রাখলে অঙ্ক অনেকটা সহজ হয়ে যাবে। 166 পেজ, ঠিক আছে? 166 পেজ খুলেছিস? 166 পেজে দেখ কি আছে, ওই অনুশীলনী এমসিকিউ, তার উপরে যে আছে ওই ডান সাইড থেকে আছে, দেখ কি বলেছে। প্রাসের প্রক্ষেপ সীমা সমান হবে যদি প্রক্ষেপ কোণ থিটা কিংবা 90 মাইনাস থিটা হয়। 166 পেজ বলছে, বুঝেছিস? 166 পেজ খোল সবাই। হ্যাঁ ওই ডান সাইডে দেখ
অনুশীলনের উপরে প্রাসের প্রক্ষেপ সীমা সমান হবে যদি প্রক্ষেপণ থিটা কিংবা 90 মাইনাস থিটা, দুটো পূরক কোণ, এবং 45 প্লাস থিটা 45 মাইনাস থিটা এই দুটো কোণও কিন্তু পূরক কোণ, যোগ করে দেখ 90 আসবে। 45 প্লাস থিটা 45 মাইনাস থিটা পূরক কোণ আসবে। বেশ, তারপরে প্রাসের সর্বাধিক প্রক্ষেপ সীমা আর হলে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা r/4 হবে। এটা কোথা থেকে এসছে জানিস? এটা এসছে, আমরা একটু আগে করেছিলাম যে h সমান r tan থিটা, মনে পড়ে? হ্যাঁ, 4h সমান r tan থিটা, 4h সমান r tan থিটা। এক্ষুনি এটা যেটা করলাম এটা অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। দেখ, সর্বোচ্চ সর্বোচ্চ রেঞ্জ কখন হয় থিটা কত হলে? 45, 45। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম হয় যখন থিটা কত হয়? 45 ডিগ্রি। তাহলে সেই সময় এইচ কত হবে যদি আমি বলি? রেঞ্জ তো আর ঠিক আছে, রেঞ্জ আর ম্যাক্সিমাম, তাহলে 45 ডিগ্রি বসালে 4h সমান কত হবে? আর tan 45 এর মান কত মান? তাহলে তখন দেখ এইচ কত হয়ে যাবে না r/4। ওখানে কি লেখা আছে? তাই তো লেখা আছে প্রাসের সর্বাধিক প্রক্ষেপ সীমা যদি আর হয়, মানে কোনো বস্তুকে এরকম যে ছুড়ে দিচ্ছি, সে যদি সর্বোচ্চ 12 মিটার গিয়ে পৌঁছায়, তাহলে সে সর্বোচ্চ কত মিটার উচ্চতায় পৌঁছাবে? 12/4 মানে 3 মিটার উচ্চতায় পৌঁছাবে। দেখেছিস? এরপরে কি না, একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হলে উৎক্ষেপণ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যে কোণ, বেগ এবং ত্বরণের মধ্যে কোণ, একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হলে উৎক্ষেপণ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যে কোণ, কি করে বেগ আর ত্বরণের মধ্যে কোণ? তো 90 প্লাস থিটা হওয়া উচিত। একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হলে উৎক্ষেপণ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যে কোণ 90 প্লাস থিটা হওয়া উচিত। এই তো, এই দিকে দেখ, একটা বস্তুকে যদি ইউ বেগে ছোড়া হয়, ইউ বেগে ছুড়েছি তাই তো, এটা থিটা, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে বেগ এবং ত্বরণের মধ্যে কোণ কত হবে? থিটা প্লাস 90, থিটা প্লাস 90 হবে। থিটা মাইনাস 90 কেন করেছে? 90 মাইনাস থিটা নয়, 90 প্লাস থিটা হবে। এটা কেটে নিস, ঠিক আছে? 90 প্লাস থিটা হবে, ঠিক আছে? 90 প্লাস থিটা হবে, 90 মাইনাস থিটা নয়। আর 90 প্লাস থিটা হওয়া মানে কি ধরনের কোণ? না না না, যদি তাই হয়, যদি ওদের মধ্যে কোণ 90 মাইনাস থিটা হয়, তাহলে কোণটা সূক্ষ্ম কোণ হয়ে যাবে, তাহলে বস্তুর বেগ বেড়ে যাবে, এটা সম্ভবই না। 90 প্লাস থিটা হলে কোণটা কি হবে? স্থূল কোণ হবে। তাহলে কি হবে? বেগটা কমবে। ত্বরণ আর বেগের মধ্যে কোণ যদি স্থূল কোণ হয় তাহলে বেগ কমবে। আচ্ছা, এবার দেখ, দুটি ভিন্ন প্রাসের প্রক্ষেপ কোণ যদি থিটা আর 90 মাইনাস থিটা হয়, যেটা আমরা পূরক কোণের ক্ষেত্রে বলেছি, এইগুলো মনে রাখতে হবে। কি? একটার ক্ষেত্রে T1, অপরটার ক্ষেত্রে T2, মানে থিটা কোণে ধরো T1 আর 90 মাইনাস থিটা কোণে সময়কাল কত? T2। তাহলে T1 অনুপাত T2 কত হবে না? ট্যান থিটা। একে ক্যালকুলেশন করলে আসবে H1/H2 কত আসবে? ট্যান স্কোয়ার থিটা। R1/R2 1 হবে, কেন কি দুজনের সমান হচ্ছে কি হয়? সীমা হয়। আচ্ছা, T1 গুণ T2 কত হবে? 2R/G। দুজনের হাইট যোগ করলে কত হবে? U²/G। আর রেঞ্জ হবে কি না? 4√H1/H2। আর থিটা প্রক্ষেপ কোণে প্রাসের ক্ষেত্রে এটা তো আমরা করে নিয়েছি, এটা হচ্ছে 4H সমান R/cot মানে R tan থিটা, ওইটাকে গুছিয়ে ওরকম করে লিখেছে। তাহলে এটা পরের দিন কিন্তু আমার মুখস্থ চাই। মুখস্থ মানে কি? এগুলো সবগুলো প্রমাণ আছে, কিন্তু কোনো দরকারই নেই, প্রমাণ করা যায়, কিন্তু আমরা মনে রাখলে কি হবে? অঙ্ক খুব তাড়াতাড়ি করা যাবে। আমি এখান থেকে হোমওয়ার্ক দিয়ে দিই এবার, ঠিক আছে?
এবার হোমওয়ার্ক দিয়ে দিই এখান থেকে, লেখ এমসিকিউ। এমসিকিউ হচ্ছে এমসিকিউ অলরেডি এখানে প্রায় সবগুলো হয়ে যাবে এবার, ঠিক আছে, চেষ্টা করিস প্রায় সবগুলো হয়ে যাবে, শুধু বাদ থেকে যাবে কিছু, দেখবি নদী আর হচ্ছে কি নৌকোর গতি এরকম থাকবে কিছু, এইগুলো না থাকলে সেগুলো হবে সবই। যেমন 103-এর প্রশ্ন, একটি নদী পশ্চিম থেকে পূর্বে 5 মিটার, এগুলো হবে না, ঠিক আছে, এগুলো হবে না। কিন্তু 104-এর দুটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে যথাক্রমে 30 আর হচ্ছে কত 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, তারা সর্বোচ্চ যে উচ্চতা পৌঁছাবে তার অনুপাত, দেখ উচ্চতার অনুপাত h1/h2, h1/h2 কত হবে, tan স্কয়ার থিটা। এখানে থিটা মানে কত, কত ধরবি, 30 না 60, বল 30 না 60 ধরবি, 30 ধরতে হবে, কারণ কি প্রথম কোণটা 30, তাহলে কত হবে h1/h2 মানে কত হবে tan 30, tan 30 মানে 1/√3, 1/√3 স্কয়ার মানে কত 1/3, দেখ 1:3, অঙ্ক কত সহজ হয়ে গেল দেখেছিস। এটা না মনে থাকলে কিন্তু বহুত ঝামেলা হবে, হয়েছে। এরকম অঙ্ক পুরোটা দেখে আসিস, দিয়ে দিলাম সবগুলো, শুধু ওই যেগুলো নদী আর কোনো বৃষ্টির অঙ্ক সেগুলো সেগুলো বাদ রেখে বাদ বাকিগুলো করে নিস, ঠিক আছে। প্রাসের গতি কমপ্লিট, কমপ্লিট মানে কি আরো কিছু কিছু অঙ্ক হতে পারে। চলো ছুটি।